গুড মর্নিং বয়েস, সবাইকে স্বাগতম আমার অনলাইন ক্লাসে। আমি সুব্রত, তোমাদের কেমিস্ট্রি লেকচারার। আজকে আমরা আরেকটি ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব ক্লাস 10 টেস্ট পরীক্ষার জন্য চ্যাপ্টার 8-এর। আমরা এখানে দুইটা ফিগার দেখতে পাচ্ছি, এটা হলো ফিগার 1, এটা ফিগার 2। দুইটা ফিগারে এটা এখানে আছে, দুইটারই অ্যানোড এবং ক্যাথোড সেম, প্ল্যাটিনাম অ্যানোড প্ল্যাটিনাম ক্যাথোড, প্ল্যাটিনাম ক্যাথোড। এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে, এখানে মোল্টেন সোডিয়াম ক্লোরাইড, এখানে আছে সোডিয়াম ক্লোরাইড সলিউশন। ফিগার 1, ফিগার 2। আমরা এখন কোশ্চেনগুলো একটু দেখি কি কি কোশ্চেন হতে পারে। কোশ্চেন হলো প্রথম, হোয়াট ইজ প্রিজারভেটিভ। বি নাম্বার কোশ্চেন, হোয়াই রিলেটিভ অ্যাটমিক মাস ইজ ইউনিটলেস, এক্সপ্লেন। ইজ ইট পসিবল টু প্রিভেন্ট corrosion of reactive metal with the help of figure 1? Explain that whether it is possible or not to get the same product at the cathode from the figure mentioned in the stem. এখানে কয়েকটা কোশ্চেন বলছে। এই কোশ্চেনটা বলছে যে আমরা ফিগার 1 থেকে করশনটা, রিয়েক্টিভ করশন মেটালের দূর করতে পারবো কি না, আর দিতে বলছে যে আমরা দুইটা ফিগারেই ক্যাথোডের সেম প্রোডাক্ট পাবো কি না। ওকে, আমরা প্রথম থেকে শুরু করি। অ্যান্সার, আমরা সবাই প্রিজারভেটিভের সংজ্ঞা জানি। প্রিজারভেটিভ হলো কি, সেটা হলো যে কোনো ফুড প্রোডাক্টকে প্রিজার্ভ করে। সংজ্ঞাটা যদি লিখি, যে প্রিজারভেটিভস আর কেমিক্যাল সাবস্টেন্স অ্যাডেড টু দ্য প্রোডাক্টস সাচ অ্যাজ ফুড প্রোডাক্টস টু প্রিজার্ভ ইট ফর এ লং টাইম। লিখে দেই, প্রিজারভেটিভস আর chemicals substance added to products such as food products to preserve it for a long period of time. ওকে, আমরা সংজ্ঞাটা মনে বুঝতে পেরেছি যে প্রিজারভেটিভ সংজ্ঞা কি, যে এটা একটা সাবস্টেন্স, যে সাবস্টেন্সটা কোনো একটা প্রোডাক্টকে অনেক দিন বা ফুড প্রোডাক্টকে অনেক দিন প্রিজার্ভ করার জন্য ব্যবহৃত হয়। ওকে, দেন আমরা বি এর অ্যান্সারে যাব। রিলেটিভ অ্যাটমিক মাসের কোনো থাকে না কেন, কি বলে, কোনো একক বা ইউনিট থাকে না কেন? কারণ রিলেটিভ অ্যাটমিক মাস হলো দুইটা মাসের অনুপাত। ওকে, একটা হলো নিজের যে একটা অ্যাটমের মাস, আর কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের যে মাস। তো দুইটা মাসকে ভর করলে প্রত্যেকটা ইউনিট কাটাকাটি যাবে, তো সেই কারণে এটা থাকে না। আমি লিখে দিই, রিলেটিভ অ্যাটমিক মাস ইজ দ্য রেশিও অফ রিলেটিভ অ্যাটমিক মাস is a ratio of total mass of 1 mole atoms of an element to 1/12 of the mass, to 1/12 12 of the mass of কার্বন 12 অ্যাটম। এটা মানে হলো কি, কার্বন 12 অ্যাটমের 1/12 অংশের যে মাস এবং 1 মোল কোনো কোনো একটা অ্যাটমের মাসের যে অনুপাত, সেটাকে আমরা বলবো রিলেটিভ অ্যাটমিক মাস। সিন্স both quantities are masses, their ratio result in a
value. Therefore, atomic mass is unitless. আমরা বুঝতে পারলাম যে এখানে মেন কথাটা কি, আমাদের এক মোল অ্যাটমের যে ভর সেখান থেকে আমরা কি করব, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের যে ভর, দুইটা ভরের অনুপাত, এখন দুইটা ভর যেহেতু আমরা ভাগ করতেছি তাই অনুপাতের ক্ষেত্রে আমার ভর যেহেতু ইউনিট দুইটা সেম, দুইটা ইউনিট কাটাকাটি যাবে, আর ইউনিট কাটাকাটি গেলে কি হবে, আমাদের ডাইমেনশনলেস একটা ভ্যালু পাওয়া যাবে। এই কারণে সেটাকে আমি বলবো যে তারা কি থাকে না, বা তাদের কোনো ইউনিট থাকে না। 3 নাম্বারটা হলো, ইজ ইট পসিবল টু প্রিভেন্ট করোশন অফ রিয়েক্টিভ মেটাল উইথ দ্য হেল্প অফ ফিগার 1? ফিগার 1-এর সাহায্যে আমরা করতে পারবো কিনা, কি বলে, করোসিভ কোনো মেটালের করোশন প্রিভেন্ট করতে পারবো কিনা। আচ্ছা, এখন আমাদের মেন কথাটা হলো প্রথম যে প্রথম ফিগারটায় দেওয়া আছে কি, প্রথম ফিগারটায় দেওয়া আছে এখানে মল্টেন সোডিয়াম ক্লোরাইড, তার মানে এখানে একটা সোডিয়াম আর ক্লোরাইড আয়ন আছে। তো সেই আয়নটা আমি যদি এখানে কোনো অ্যানোড বা ক্যাথোড দিই, সে কী করবে, অ্যানোড পজিটিভ আয়নটা নেগেটিভ আয়নের মধ্যে কি হবে, অ্যাড হবে, আর নেগেটিভ আয়নটা পজিটিভ আয়নের মধ্যে আসবে, এসে ইলেকট্রন ছাড়বে, ছেড়ে সেই পুরো কাজটা করবে। ওকে, আচ্ছা, সি নাম্বারটা আমাকে ব্যাখ্যা করার জন্য অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে ওইখানে আমরা কিন্তু করোসিভ কোনো মেটালের সল্ট যদি আমরা নিই তাহলে কিন্তু এই রিয়েকশনটা করতে পারবো না। আমাকে অবশ্যই এমন একটা কম্পাউন্ড নিতে হবে বা এমন একটা সল্ট নিতে হবে যে সল্টটা কোনো একটা করোসিভ মেটালের উপর সরাসরি অ্যাড হইতে পারবে বা কী করতে পারবে, ইলেকট্রন নিতে বা দিতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে 1 নাম্বার রিয়েকশনটা বা 1 নাম্বার ফিগারটা দিয়ে আমি কাজ করতে পারবো, কিন্তু সেই কাজটা বা ইলেকট্রোলাইসিসটা যদি আমরা করি তাহলে অবশ্যই আমাকে ওই সলিউশনের মধ্যে একটা নন রিয়েক্টিভ সল্ট নিতে হবে, আর অ্যানোড আর ক্যাথোডের মধ্যে আমাকে রিয়েক্টিভ মেটাল নিতে হবে। রিয়েক্টিভ মেটালের উপরে কী হবে, প্রলেপটা পড়বে নন রিয়েক্টিভ যে সল্ট আছে সেখান থেকে, এবং সেটার করোশনটা আস্তে আস্তে চলে যাবে। ওকে, সো আমরা এখানে কি করব, আমাদের এখানে যে কাজগুলো আছে সেই কাজগুলো একটু দেখি। আমাদের 1 নং ফিগারের একটা আমরা ফিগার আঁকি, যে ফিগারটা ঠিক সেম ফিগার, কিন্তু আমাদের এখানে সলিউশনটা ডিফারেন্ট দিতে হবে। আমাকে ফিগারটা সেম হবে কিন্তু সলিউশনটা ডিফারেন্ট হবে, আর সলিউশনটা যদি ডিফারেন্ট হয় তাহলেই সে প্রলেপ যেটা তৈরি করবে সেই প্রলেপটা আমাদের কাজ করবে কিসের উপরে, এই রিয়েক্টিভ মেটালের উপরে। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে আমরা নেই একটা জিঙ্কের দণ্ড নেই, জিঙ্কের অ্যানোড, জিঙ্কের ক্যাথোড। ওকে, আর এখানে নিলাম কপার সালফেট। ওকে, জিঙ্ক অ্যানোড, জিঙ্ক ক্যাথোড, আর আমরা নিলাম কপার সালফেট। ওকে, তাহলে এই দুটোর মধ্যে এটা হলো পজিটিভ সাইন, এটা হলো নেগেটিভ সাইন। তাহলে নেগেটিভ সাইন মানে কি, এখানে ইলেকট্রন আধিক্য আছে, তাহলে এই পজিটিভ আয়নটা কী করবে, এখান থেকে ইলেকট্রন নিয়ে এইটার উপর প্রলেপ দেওয়ার সৃষ্টি করবে। আর আমরা জানি কপার একটি নন রিয়েক্টিভ মেটাল। নন রিয়েক্টিভ বলতে সে সাধারণত ইলেকট্রন গ্রহণ করে, ইলেকট্রন ত্যাগ করে না। তাহলে কোনো একটা সলিড কপার থেকে Cu2+ তৈরি করা অনেক টাফ, কিন্তু Cu2+ থেকে কপার তৈরি করা মোটামুটি ইজি। তাহলে এখানে যদি কপারটার প্রলেপটা পড়ে যায় জিঙ্কের উপরে, তাহলে এটা কি হবে, এটা সহজে করোসিভ বা সহজে বিক্রিয়া করবে না। কিন্তু জিঙ্ক, তোমরা সবাই জানো জিঙ্ক নর্মালি বিক্রিয়া করে কি তৈরি করে,
বিক্রিয়া করে জিঙ্ক আয়ন তৈরি করে ফেলে। সো আমি এখান থেকে ক্যাথোডটার উপরে প্রোটেকশন দিই, ক্যাথোডিক প্রোটেকশন আমরা দিতে পারবো। সো আমাদের এখানে কী কী রিয়েকশন হবে সেটা একটু লিখে ফেলি। আমার এখানে পজিটিভ আয়ন, সালফেট আয়ন, হাইড্রোক্সাইড আয়ন আছে। সেই হাইড্রোক্সাইডের এখানে একটা প্রলেপ পড়বে, পানি আর অক্সিজেন তৈরি করবে। আমি একটু লিখি হাইড্রোক্সাইড। আমরা একটু দেখি এখানে কী আছে। কপার সালফেট Cu প্লাস SO4 2 মাইনাস। আচ্ছা, আমরা এখানে যদি মর্টেন কোনো সল্ট নেই, মর্টেন বলতে এখানে কোনো ওয়াটার যদি না নিই, তাহলে কিন্তু অন্য একটা রিয়াকশন হবে, সেটাও আমাদের বুঝতে হবে। সো আমি চেষ্টা করি আমি মর্টেন একটা সল্ট নিয়ে কপার সালফেট না নিয়ে কপার ক্লোরাইড নিই, আমাদের বুঝতে তাহলে সুবিধা হবে। কপার ক্লোরাইড CuCl2, Cu2 প্লাস 2Cl মাইনাস। তাহলে এই 2Cl মাইনাসটা এখান থেকে ইলেকট্রন কী করবে, ত্যাগ করবে, এখানে ইলেকট্রন ত্যাগ করে এখান থেকে ক্লোরিন গ্যাস মুক্ত করবে। 2Cl মাইনাস Cl2 প্লাস 2 ইলেকট্রন, ইকুয়েশন 1। আর ক্যাথোডিক রিয়েকশন ইন ক্যাথোড, Cu2 প্লাস 2 ইলেকট্রন Cu। এই যে কপার, সেই কপারটা এটার উপরে কী করবে, এটার উপরে একটা প্রলেপ সৃষ্টি করবে। প্রলেপ সৃষ্টি করলে জিঙ্কটা সহজে করোশন হবে না। সো আমরা এই রিয়েকশনের মাধ্যমে, আমি যা রিয়েকশন লিখে দিলাম সেটাই তোমরা খুব সুন্দরভাবে মনে রাখবা। মনে রেখে আমাকে ব্যাখ্যাটা আমি যা বলছি সেটা তুমি লিখে দিবা, তাহলেই হবে। ওকে, আমরা এখন 4 নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। 4 নম্বর কোশ্চেনটা বলছে যে এক্সপ্লেইন দ্যাট whether it is possible or not to get the same product at the cathode from the figure of mentioned in the stem। আমাদের যে ফিগারটা দেওয়া আছে সেই ফিগার থেকে ক্যাথোডে সেম ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কিনা সেটা ব্যাখ্যা করতে বলছে। এখন আমার প্রথম ফিগারটা হলো একটা মর্টেন সোডিয়াম ক্লোরাইড, আর দ্বিতীয় ফিগারটা হলো কনসেন্ট্রেটেড বা সোডিয়াম ক্লোরাইড সলিউশন। সো মর্টেন সোডিয়াম ক্লোরাইড, এটাকে যদি আমি ভাঙি আমি পাবো Na প্লাস Cl মাইনাস। তাহলে এইটা কিন্তু আমাদের বুঝতে হবে যে মর্টেন সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন পাবো। সো এটার টেম্পারেচার কিন্তু 108 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচার সে ভেঙে যাবে। এখন পজিটিভ আয়ন কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে, আর ইলেকট্রন গ্রহণের বিক্রিয়াকে কী বিক্রিয়া বলে, রিডাকশন রিয়াকশন। তাহলে ইন ক্যাথোড কী রিয়াকশন হবে, Na প্লাস একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম, এটা ফিগার 1। ওকে, ইন অ্যানোড ক্লোরাইড ইলেকট্রন কী করবে, ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে তৈরি হবে, এবং এই ক্লোরিন পরমাণু, দুইটা ক্লোরিন পরমাণু পরস্পর যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করবে এবং সেটা গ্যাস আকারে বের হয়ে যাবে। তার মানে অ্যানোডে কি হচ্ছে, জারণ হচ্ছে। আমরা জানি অ্যানোডে অক্সিডেশন হয়। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে অ্যানোডে হচ্ছে এটা সমীকরণ 2, অ্যানোডে হচ্ছে ক্লোরিন আর ক্যাথোডে হচ্ছে কি সোডিয়াম। আর ফিগার 2তে আছে কি, সোডিয়াম ক্লোরাইড সলিউশন। তো সোডিয়াম ক্লোরাইড সলিউশন মানে কি, এটার মধ্যে এটা আছে আর পানি আছে, তাহলে এখান থেকে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশন। তাহলে সোডিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস সলিউশন কিসে কনভার্ট হবে, Na প্লাস Cl মাইনাস, অ্যাকুয়াস। এ পর্যন্ত মনে হয় বুঝতে পেরেছি। আর আমার পানিটা কিছুটা বিয়োজিত হয়ে থাকবে, তাই H প্লাস অ্যাকুয়াস Cl মাইনাস OH মাইনাস অ্যাকুয়াস, এটা তৈরি করবে। সো আমাদের একটা জিনিস জানতে হবে যে এই দুটোর মধ্যে কার রিডাকশন পটেনশিয়াল বেশি আর এই দুটোর মধ্যে কার অক্সিডেশন পটেনশিয়াল বেশি। আমরা জানি যে H প্লাস আয়ন হাইড্রোক্সাইড আয়নের পটেনশিয়াল সবসময় বেশি হয় কম্পেয়ার টু সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। কিন্তু আমি এই দুইটা যদি কম্পেয়ার করি, এটা রিডাকশন পটেনশিয়াল কী হবে, বেশি হবে। তাহলে in cathode H plus will takes
electron and produce hydrogen atom, and this hydrogen will attach with another hydrogen atom and produce hydrogen gas in cathode, and in anode এখানে কী হবে, এই হাইড্রোক্সাইড আর ক্লোরাইড এই দুটোর মধ্যে এর আধিক্য অনেক বেশি থাকে, মানে এটা মুভেবল, খুব বেশি পরিমাণে মুভ করতে পারে এবং আধিক্য বেশি থাকার কারণে, বাট এটার কিন্তু অক্সিডেশন পটেনশিয়াল বেশি, বাট এটার আধিক্য বেশি থাকার কারণে এটা কী করবে, ইলেকট্রনটা ত্যাগ করবে, রিলিজ করবে। তাই ক্লোরাইড ইলেকট্রন রিলিজ করবে, ক্লোরিন অ্যাটম তৈরি করবে, সেই ক্লোরিন যুক্ত হয়ে ক্লোরিন অণু তৈরি করবে। সো এখানে অ্যানোডে পাবো আমরা ক্লোরিন গ্যাস, আর ক্যাথোডে পাবো আমি হাইড্রোজেন গ্যাস। তার মানে আমাদের দুইটা ফিগারের প্রথমটায় আমি ক্যাথোডে পাচ্ছি সোডিয়াম ধাতু, সোডিয়াম সলিড সোডিয়াম, আর পরেরটায় পাচ্ছি হাইড্রোজেন গ্যাস। তো এই দুইটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমার কোথায় কোন জিনিসটা তৈরি হচ্ছে। ওকে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, আমরা একটু প্রথম থেকে দেখি। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। ওকে, নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। আমরা চ্যাপ্টার 8 পর্যন্ত শেষ করলাম। আমাদের টেস্ট পরীক্ষার আগে রিভিশন ক্লাসে আমরা এই কী বলে আমাদের এরকম যতগুলো ক্রিয়েটিভ কোশ্চেন হয় এগুলো নিয়ে অনেকগুলো আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।